আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব 17 ও 18। আলাদিন, মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। আর আধো বুলি শুনে সাইবান তার গলার পাশের পালস বরাবর আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করলো, কি মনে হয় যে তুমি? হুম, আমি। তুমি আমাকে? ওয়া। জমে গেল সাইবান আর ইরাম উভয়ে। ক্রিবে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করেই চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। ছোট হাত পা ছুড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপুর হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অব্দি ইরাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেললো সে, চোখ মুখ কুচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো, কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। পোটলাটাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না, পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল, সেটা কোনোভাবে নিচের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাত করে এখন নিয়মান হয়ে আসা ইজানকে বিছানায় উপুর হয়ে থাকা সাইবানের পাশে রাখল সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিডার নিয়ে আসছি, এই 5 মিনিট। থা হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরেই তার করুণ চোখ জোড়ে এসে পড়ল ইজানের ওপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভ্রু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলার হাত রাখল সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুইখানা আঙুলেই সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা 2 ইঞ্চির আর সাইরেন বাজাস 69 ইঞ্চির। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন, টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুটির ভ্রু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার উপর যার পরনায় বিরক্ত সে। এই চোপ, চোখ পাকাস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনাশ্রমে হয়ে যাওয়া বাপ, বুঝতে হবে মামা। এমনিতেই কল্লার শক্তি দেখিয়ে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস, এবার ঠাস। সাইবানের মুখটা একদিকে হেলে গেল, চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখে আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি হয়েছে মাত্র। ইজানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুঁচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুঁড়ে ইজান লাফিয়ে উঠল। উই বা, ইউ লিটল পিস অফ শিট। আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট দুহাত বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের দুপাখানা তুলে দমাদম ছুটতে আরম্ভ করলো ইজান। সেই লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার। আই। নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকানায় মুড়ি ভাজ। এই যে আম্মু এসে পড়েছে পুচকু। পিতা পুত্রের টি-20-র মাঝেই রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার 2 হাত তোলা উপরের দিকে। সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনেই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইজানই সর্বপ্রথম নিজের লাথিটা পূর্ণ করে সাইবানের গালে ঠেকিয়ে কেঁদে উঠল, আই ওয়া। ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল। দ্রুত ফিডারটা মুখে দিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ। চুকচুক করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোটলাকে দেয়া অতি জরুরি হতো।
শালা একটা ডিটেক্টর। এতক্ষণ না হাসলেও এবার আর হাসি রুখতে পারল না ইরাম, হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেওয়া আর বাঘেতে কুমিরে এক ঘাটে জল খাওয়া একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছু বলল না, এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে, যেহেতু একটা ক্যাজুয়াল টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরেছে। ডাফল ব্যাগ শেষবারের মতো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময় রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডে ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করল রমণী। তার কিছু টাকা দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি, এমনিতেই তার জন্য অনেক করেছে বাড়ির মানুষগুলো। মোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি, অনেক কিছুই ভাবলো সে। শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে কেশে ফেলুন, আমার তাড়া আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করলো না, বলে উঠল, আমার কিছু টাকার দরকার, একটা কম্পিউটার কোর্স করতে চাচ্ছি, শুনেছি 2 মাসের কোর্স ফ্রি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ভ্রু তুলতেই তার আইব্রো পিয়ার্সিং জ্বলজ্বল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্ডশিট এর ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় প্রস্তুতি নিয়ে নিয়েছিল যে একটা বেশ লম্বা চওড়া বিশ্লেষণ করবে। কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞেস করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে, সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখলো 8টা 1,000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলেই সাইবান ব্যাগ কাঁধে ঝুলে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে। না, লাগলে আবার চাইবো। আপাতত ঋণী করো না, টাকা কষ্ট করে উপার্জন করতে হয়, তোমার বাড়ির উঠানের গাছে ধরে না। ইরাম এগোলো, বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেল। সাইবানের হাতে সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে বান্দা তির্যক হেসে জানালো, ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ আই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে ও তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুজে দিল সে। তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশমাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আর আমার কাছে টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটে দ্বিতীয় ডয়ারে রাখা আছে। লক্ষ্মী বউয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন, মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোঁটজোড়া ফাঁক হয়ে রইল। সন্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়। ওই, ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজে ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুট স্বরে বলল, খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ মাই প্রেসিয়াস। আর দাঁড়ালো না সাইবান, নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতো। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসলো। সে ভুলে গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়।
অথচ বহুদিন বাদে আজ তার উষ্ণ কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার বোঝদার মস্তিষ্কেও বুঝতে পারল না। পরের দিন গতকাল সিলেটে শো করতে গিয়েছে সাইবান। ইরামার সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার, ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেওয়া, চুলগুলো বেনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়ে বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, সেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগে সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সব কিছু। কেউই এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবল ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকেই একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধা থেকে টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল অ্যারাবিয়ান ডেইজ। একটি চ্যানেল ভেসে উঠল, মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্টিক এমভি। সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখলো, ভাইরাল একটা গান, গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিক বেশ শোনা হয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে, বেশ অ্যাথেস্টিক কায়দায়। ভিডিওতে দেখানো ভবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে, যেখানে অভিনয় করেছে সাইবান নিজে। একটি তরুণী মেয়েও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডিসক্রিপশনে গেল, সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা। মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসেবেও কাজ করে এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা, বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেকার একটি পোস্টে চোখ আটকে গেল ইরামের। তেমন কিছু না, স্রেফ একটা ছবি, কিন্তু স্রেফ একটা ছবি যেন রমণীর বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদাম শরীর, শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছায়া আলো আঁধারিতে ফুটে উঠেছে। শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটায় লজ্জা পেয়ে গেল, স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট, লুক অ্যাট দোজ ব্রেডস, অরা ফার্মিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগামাথায় কিছুই সে বুঝতে পারছে না। যদিও ইংরেজিতে লেখা, তবেও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি, প্রোফাইলে দেওয়া এক তরুণের ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি, এ কোন যুগে এসে পড়ল? বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছাটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করলো সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকলি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছু নয়, তবে ইরামের কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরোদস্তুর বাইরের পোশাকে দেখে তৈরি সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলে নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একেবারে হঠাৎ করে আহমদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতো নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুতে চুনকানি না মাখালেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতেও থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহমদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন, মানে কি আহমদ? ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কোনো কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তাচ্ছিলের হাসি হাসলেন। ও তো আর ডাক্তার নয়। মেয়ে মানুষ ডাক্তার হলে আলহামদুলিল্লাহ,
বাকি সব নাউজুবিল্লাহ। সত্যটা যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পিছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতো কাজ তো খালু করেননি। তবে আমি ফাঁকা পুলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে, শুধালো, কিছু মনে করো না সুগন্ধা, খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যিটা হইল গিয়া, আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধইরা ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আগ বাড়ায় জিজ্ঞেস করতে যাই নাই, কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন ব্যবসার কাজে এদিক সেদিক। সেপারেশন টাইপ। কেন কি এত কিছু ঘাটি নাই? ভাইজান সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করল না। এখন অনেক কিছু ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমেদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা, আর ফিরেই শত্রুমন্য ভাবাপন্ন আচরণ করা, আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে, ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে, আচরণে তেমনটাই প্রকাশ পায়। শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতে রিসিপশনের মতো একটা জায়গা। একজন হিসাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পেছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া, আজ সকালে ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করে রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকায় সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হয়, একদম শান্ত পরিপাটি স্থান। ভিড়ভাট্টার বালাই নেই, ছোটোখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটিকতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো, ইজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়ে গেল। মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসিপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা। এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসাবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্বকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয় তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিত রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম।
এবার সামান্য হাসল ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো করিডোর বেয়ে রিসিপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের ওপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেদহীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন, হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআই লিখতেও পারে, আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের সক্রিয়তায়, ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগে কোথায় দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার কাইসান রুশদি। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানে উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করেই ক্লাসের ভেতরে থাকা কাইসান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কাইসানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজ গেটের সামনে অপেক্ষা করছে, তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আরেকটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইম ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না, আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইনামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধ চলে আসায় বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করলো না বিধায় ইনাম নিশ্চিত হলো সে বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো তখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধা নাড়া হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান, এক হাতে হেডফোন ধরা কানের কাছে। শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণীর উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেঁষে এলো। হেই মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় শুধালো, আজকে শো এর পর ফ্রি আছেন? ওয়ানা হ্যাভ এ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকা একটি সিলভার আংটি জলজল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্কস উইথ। হাউ কিউট! আশেপাশের কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো! তীব্র বেটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান, তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে, তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটায় কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটি ছেলে আরেকটি ছেলের ওপর চড়াও হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইমন ভ্রুকুচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল
মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে, আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি! তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েস, স্টপ ইট। দুজনের ব্যাপারই অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সুশীল। ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো। তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাদ সাধছেন কেন? বিষয় টাকার না, বিষয় হলো বেয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর শালা বলিস কাকে? মাদারচোদ! যা, এবার আমি নিয়েছি তোর ওয়ালেট। কার কি বাল ছিঁড়বি, ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেলল। দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে বাইরে ফেলান দুটোকে, বদমাইশ। ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল, হুশ। তারপরই সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বরে অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণ ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। ইয়েস, মাই প্রেসিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? হাজব্যান্ড শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তীর্যক হাসি ফুটল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কি না? ও, হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন। চেহারা দেখা না গেলেও সাইবার নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকগে, শো এর মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপরই ঘুমাবে। আমি কালকে আর ফোন দেব না, দিলেই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। যথাজ্ঞা, পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটে দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসলো। হেই ওয়াইফি, কাম ফাস্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া, প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনও বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকে সোফায় বসে থাকা স্বামী এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে।
আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগেই। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গিলল। কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট। সাই শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে। ও তোমার কল রিসিভ করেছে। দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুড়ে আসলো সামিয়ার তরফ থেকে। যার পরনাই হতবাক তারা। তবে ইরামের কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা তো অবাক হচ্ছে কেন, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি।